গল্প মোটামুটি শেষের দিকে। খুব যদি ভুল না করি এটা মেবি শেষ পর্ব হবে। যদি শেষ পর্ব নাও হয় তাহলে বড় জোর আর একটা পর্ব। ব্যাকগ্রাউন্ডে আমের ছবি দেওয়ার কারণ হলো কোনো কারণ নাই, এমনি। যাই হোক, আমরা গল্পে ফিরে যাই। মোটামুটি যুদ্ধ শেষ, রঞ্জুরা জিতে গেছে, তাদেরকে বেঁধে ফেলা হয়েছে। এবং আজকের পর্বতে আমরা দেখব, মানে আজকের পর্বের হেডলাইন হলো, যখন আমরা আরও একটা সাংবাদিক সম্মেলন করলাম এবং সেটা মোটেও আগে সাংবাদিক সম্মেলনের মতো ছিল না। ঠিক এক সপ্তাহ আগে আমরা একটা ভুয়া সাংবাদিক সম্মেলন করেছিলাম। সেখানে আমরা আশেপাশে সব বাচ্চা কাচ্চাদের ডেকেছিলাম। তাদের আগে থেকে আমরা ভুয়া প্রশ্ন ঠিকও করে দিয়েছিলাম এবং তারা সেই ভুয়া প্রশ্ন করছিল, আমরা সেই প্রশ্নগুলোর ভুয়া উত্তর দিচ্ছিলাম। ঠিক এক সপ্তাহ পরে আজকে আবার সাংবাদিক সম্মেলন। একটা ভুয়া না, এবারেরটা 100% খাঁটি সাংবাদিক সম্মেলন। সবচেয়ে বড় কথা, আমরা নিজেরাও এটা ডাকিনি। কিভাবে জানি এটা ডাকা হয়ে গেছে। সাংবাদিক সম্মেলনটা হচ্ছে চ্যাঙ্গাপুটা নদীর ঘাটে। আমরা 4 জন লঞ্চের ডেকে, আমাদের 4 জনের সাথে বদরুলও আছে। ঠিকই কারণ জানা নাই, বদরুলের মুখে বিশাল একটা হাসি এবং তার সবগুলা ফোকলাদা দেখা যাচ্ছে এবং সে কিছুতেই তার হাসি বন্ধ করতে পারছে না। লঞ্চে কারো ওঠার অনুমতি নাই, অনেক পুলিশ পাহারা দিচ্ছে, নিচে অনেক মানুষ। দেখে মনে হয় একটা জনসভা হচ্ছে। গ্রামের সব মানুষ মনে হয় চলে এসেছে। লঞ্চের কাছাকাছি সব সাংবাদিকরা দাঁড়িয়ে আছে। সাংবাদিক, জানি না উচ্চারণটা কেন পারি না আমি। তারা ক্যামেরা নিয়ে একটানা ছবি তুলে যাচ্ছে। এখনও সাংবাদিক সম্মেলনটা শুরু হয়নি, কিন্তু এর মাঝেই মনে হয় কয়েক লক্ষ ছবি তোলা হয়ে গেছে। অনেকগুলো টেলিভিশন ক্যামেরাও আছে, তারা ক্যামেরা নিয়ে ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। সম্মেলনটা ঠিক কীভাবে শুরু হবে আমরা জানি না। ভাষাভাবে শুনেছিলাম পুলিশের বড় অফিসার ডিসি না কে যেন আসছে, তিনি আসার পর ওই সম্মেলনটা শুরু হবে। তারা কখন আসবে কেউ জানে না, তাই মানুষজন আস্তে আস্তে অধৈর্য হতে শুরু করেছে। আরও বেশি অধৈর্য হয়ে ভাঙচুর না শুরু করে। যদি পাবলিক খেপে যায়, আমরা এই সম্মেলন শুরু করে দেব। তবে সমস্যা হচ্ছে আমরা 4 জন ছোট মানুষ, আর বদরুলের কথা তো ছেড়েই দিলাম। তাই এদিক দিয়ে কেউ মেনে নিতে পারবে না আমরা শুরু করলে। আবার একদিক থেকে কেউ মেনে নিতেও পারছে না যে আমাদের বয়সী 4 জনের কথা শুনতে হবে, কিন্তু কিছু করার নাই। যেহেতু আসলে কেউই কিছু জানে না, তাই আমরাই শুরু করলাম। এর আগের সাংবাদিক সম্মেলনে রঞ্জু কিছু একটা লিখিত বক্তব্য দিয়েছিল। এবারও সেভাবেই শুরু করা হলো। মানুষজন চেঁচামেচি করছিল। রঞ্জু সেই পকেট থেকে একটা কাগজ বের করলো এবং পড়তে শুরু করলো, এবং হঠাৎই সবাই শান্ত হয়ে গেল। সাংবাদিকরা তাদের মাইক এগিয়ে ধরলো আর রঞ্জুকে প্রায় চেঁচিয়ে কথা বলতে হলো। রঞ্জু কথাগুলো খুব গুছিয়ে লিখে এনেছে। সে লেখার পর আমি, কুসুম আর কাউসার পুরোটা পড়েছি। কিন্তু সমস্যা হলো, যখন সে পড়া থামিয়ে মাঝখানে নিজের কথা ঢোকাতে শুরু করলো তখন। যেরকম এক জায়গায় রঞ্জু পড়া থামিয়ে সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে খানিকক্ষণ কথা বলল। তারপর চ্যাঙ্গাপুতা গ্রামের স্বয়ংসম্পূর্ণ অর্থনীতির উপকারিতা সম্পর্কে একটা বিশাল বক্তৃতা দিয়ে দিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটল যখন সে গুপ্তধন খুঁজে বের করার ব্যাপারটা ব্যাখ্যা করার সময় হঠাৎ করে আমাকে দেখে বলে উঠল, এই অভূতপূর্ব ঘটনার পুরা কৃতিত্ব আমার এই বাল্যবন্ধুর। তাকে দেখে কখনোই বুদ্ধিমান মনে হয় না। সত্যি কথা বলতে কি, তার যেই সারল্য মাখা চেহারা এবং প্রায় হাবাগাবা পর্যায়ের চেহারা, কিন্তু তার মস্তিষ্কের ভেতর বুদ্ধিমত্তা অত্যন্ত উচ্চ পর্যায়ে কিলবিল করছে। তার অসাধারণ বুদ্ধিমত্তা দিয়ে একটা গ্রাম্য কবিতা থেকে গুপ্তধনের অস্তিত্বের কথা ঘোষণা করা ছিল, এবং সেটা সে খুঁজেও বের করেছে এবং সবচেয়ে উৎসাহী ভূমিকা পালন করেছে। যাই হোক, অন্য কোনো সময় আমাকে হাওয়াগোবা ডাকলে আমি তাকে খুন করে ফেলতাম, কিন্তু শত সাংবাদিক গ্রামবাসীর সামনে আমাকে এটা সহ্য করতে হলো। রঞ্জু লিখিত বক্তব্যটা অবশ্য শুধু লিখিত বক্তব্য থাকেনি, তার পাশাপাশি আমরা সাংবাদিকের বেশ কিছু জিনিস তাদেরকে দেখিয়েছি। যখন কবি শফিকুল ইসলামের কবিতার কথা বলা হয়েছে, তখন পকেট থেকে সেটা বের করে দেখিয়েছি। কবিতাটা আমি উপরে নাড়িয়েছি। যখন টিসটাস মহিলার স্মার্টফোন এবং ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, বদরুল সেই স্মার্টফোন সবাইকে দেখিয়েছে এবং সে সবার ছবিও তুলেছে।
রঞ্জু যখন বলেছে মন্দিরের নিচে গোপন ঘরে বজরুল ছবি তুলতে যে ভিডিও করে ফেলেছে এবং সেগুলো রয়ে গেছে, তখন সবাই আনন্দে চিৎকার করছিল। যখন আমেরিকান সাহেবের পিস্তল দিয়ে গুলি করার ঘটনাটা বলা হয়েছে, তখন আমি পিস্তলটা উঁচু করে সবাইকে দেখিয়েছি। যখন কাউসার লাঠির প্রচণ্ড আঘাতে পিস্তল ধরে রাখা হাতটা অচল করে দেওয়ার কথা বলেছে, তখন কাউসার সেই লাঠিটা উঁচু করে দেখিয়েছে। মানুষগুলোকে ধরে ফেলার জন্য আমরা যে অত্যন্ত কৌশলে চেয়ারের নিচে লুকিয়ে তাদের পা বেঁধে ফেলেছি, এবং সেটা বলার সময় আমরা গামছা দুটি মাথার উপর ফ্ল্যাগের মতো করে উড়িয়ে দেখেছি। পুলিশ এসে তাদের বাঁধন খুলে দিয়েছে। সাংবাদিকেরা এখন নিজেদের চোখে টিস্টাস মহিলার আমেরিকান সাহেবকে দেখতে চাইল। পুলিশ অবশ্য প্রথমে একটু আপত্তি করছিল, কিন্তু সবাই এত হইচই শুরু করলো যে পুলিশ বাধ্য হয়ে তাদের ডেকে আনলো। দুজনেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাংবাদিকদের একটা প্রশ্নেরও উত্তর দিল না। তখন দর্শকদের ভেতর থেকে একজন তাদের উদ্দেশ্যে ঢিল ছুড়ল। কপাল ভালো, ঢিলটা কারো গায়ে লাগেনি। পুলিশ তাড়াতাড়ি তাদেরকে নিয়ে কেবিনে বন্ধ করে রাখে। সাংবাদিক আর গ্রামের মানুষ তখন 3 কলসি সোনার মোহর দেখতে চাইল। এবারেও পুলিশ প্রথমে রাজি হলো না। যখন সবাই চেঁচামেচি শুরু করলো, তখন তারা আবার রাজি হলো এবং পাটাতনের নিচ থেকে সেগুলো তুলে এনে সারেঙের ঘরে তালা মেরে রাখা হয়েছিল। সেখান থেকে অনেক কষ্টে টেনে বাইরে বের করে আনা হলো। সাথে সাথেই প্রায় ঘ্যাচ করে কয়েক লক্ষ ছবি তোলা হয়ে গেল। সাংবাদিকেরা ভেতরে কি আছে তা দেখতে চাচ্ছিল, কিন্তু পুলিশ এবার আসলেই রাজি হলো না। যাই হোক, রঞ্জু লিখিত বক্তব্যের পর আমাদেরকে প্রশ্ন করা শুরু হলো। প্রশ্নগুলো অনেকটা এরকম: তোমাদের ভয় লাগে নাই? কাউসার বলল, না। রঞ্জু বলল, এরকম পরিস্থিতিতে শরীরে অ্যাড্রিনালিন হরমোনের প্রবাহ বেড়ে যায়। এই পর্যন্ত যেতেই আমি তাকে চিমটি কাটলাম। তখন সে বলল, একটু ভয় করেছিল। আমি বললাম, তখন অনেক উত্তেজনার মধ্যে ছিলাম তো, তাই হয়তো টের পাইনি, কিন্তু এখন চিন্তা করে আসলেই ভয় লাগছে। কুসুম এবার বলল, যতটুকু ভয় না লেগেছে তার থেকে রাগ লেগেছে অনেক বেশি। কত বড় সাহস! বদরুল কিছু না বলে দাঁত বের করে হাসল। সাংবাদিকরা যখন প্রশ্ন করলো, এই গুপ্তধনের সোনা দিয়ে তোমরা কি করবে? কাউসার প্রথমেই বলল, প্রথমে একটা ভালো মোবাইল কিনবো। রঞ্জু বলল, কলসির ব্যাসার্ধ থেকে তার আয়তন অনুমান করলে মোট স্বর্ণের পরিমাণ দাঁড়ায় 300 কেজি। স্বর্ণের বাজার মূল্য। আমি আবার রঞ্জুর পেটে চিমটি কাটতে বাধ্য হলাম এবং রঞ্জু বলল, যদিও আমরা গুপ্তধন বের করেছি, কিন্তু সেটা তো আমাদের না, সরকারি কোষাগারেই যাবে। আমি বললাম, যদি এখান থেকে কিছু টাকা পয়সা পাওয়া যায় তাহলে একটা মোটর বাইক কিনতে পারি, 300 সিসি। কুসুম বলল, স্কুলকে জেনারেটর আর ফ্যান কিনে দিতে পারি, স্কুলও বড্ড গরম। বদরুল আবার ফোকলা দাঁত দেখিয়ে হেসে দিল। সাংবাদিকরা পরে প্রশ্ন করলো, তোমরা এই দুর্বৃত্তদের কী ধরনের শাস্তি প্রত্যাশা করো? কাউসার বলে, ফাঁসি 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 চাই। রঞ্জু বলে, আসলে আমরা কি প্রত্যাশা করি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দেশের আইনে এই অপরাধের শাস্তি কী। তাছাড়া অভিযোগ প্রমাণিত হওয়ার সাপেক্ষে। আমাকে আবার চিমটি কাটতে বাধ্য করলো রঞ্জু এবং চিমটি খেয়ে সে বলল, সুবিচার প্রত্যাশা করি। কুসুম বলল, ঘেন্নায় মরে যাই, আমরা আবার কি শাস্তি দিব? কাল সকালে যখন পেটে দড়ি বেঁধে ছবি ছাপা হবে, ভাই বোন আত্মীয় স্বজন দেখবে তো, তখন তো নিজেদেরই লজ্জায় গলায় দড়ি দেওয়া দরকার। আমি বললাম, এই মানুষেরা দাবি করছে তারা এত গুরুত্বপূর্ণ যে তাদের শাস্তি দেওয়া দূরে থাকুক, তাদের অপরাধী প্রমাণ করা যাবে না। তাই তাদের অপরাধ প্রমাণ করে যেই শাস্তি দেওয়া হোক না কেন আমি খুশি। বদরুল এবারে একটা উল্টা উত্তর দিল। সে বলল, কিলিয়ে হত্যা করে দেওয়া দরকার। সাংবাদিকরা এবার প্রশ্ন করল, তোমাদের এই সাহসিকতাপূর্ণ কাজের কথা শুনে তোমাদের বাবা মা ভাই বোন কি কিছু বলেছে? কি বলেছে তারা? কাউসার বলল, মনে হয় আমারে বানাবে, কিছু পিঠনাও খাইতে হবে আমারে। রঞ্জু বলে, এসব ব্যাপারে পিতামাতার দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। তারা সবার আগে বিবেচনা করবেন তাদের ছেলেদের নিরাপত্তা, তাদের ছেলে মেয়েদের নিরাপত্তা। আমি যথারীতি আবার তার পেটে চিমটি কাটলাম এবং রঞ্জু দীর্ঘশ্বাস ফেলে বলে, এখনও দেখা হয়নি, দেখা হলে কি বলবেন জানি না। কুসুম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার বাকি জীবন কারফিউ। আমি বললাম, এইটা নিয়ে কথা না বলাই ভালো, তবে তারা ব্যাপারটা যে ভালোভাবে নিবে না সেটা বেশ বুঝতে পারছি। বদরুল রীতিমতো আবার দাঁত বের করে হাসল। আমাদের প্রশ্নের উত্তর শুনে সাংবাদিকরা বেশ অবাক হলো
এবং তারা এটা নিয়ে আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিল। ঠিক তখনই লঞ্চটার কাছে একটি স্পিড বোট এসে গর্জন করে থামে। সেখান থেকে বড় বড় পুলিশ অফিসার এবং খুব গুরুত্বপূর্ণ চেহারার কিছু মানুষ এবং মহিলা নামে। সাংবাদিকরা তখন ক্যামেরা নিয়ে তাদের কাছে ছুটে যায়। গুরুত্বপূর্ণ মানুষেরা কিছু কথা বললেন, কি বললেন আমরা সেটা শুনতে পেলাম না। সাংবাদিকের আরও প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর না দিয়ে লঞ্চে উঠে তারা আমাদের কাছে চলে এলেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় ডিসি সাহেব হবেন। একজন মহিলা আমাদের কাছে এসে বললেন, ইয়াং ম্যান অ্যান্ড ইয়াং লেডি, তোমরা সব ঠিক আছো তো? আমরা মাথা নাড়লাম, জি আমরা ঠিক আছি। ভেরি গুড। এখানে কি হচ্ছে? রঞ্জু বলল, সাংবাদিকরা আমাদের প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি। ও আচ্ছা, একেবারে সাংবাদিক সম্মেলন। বাহ, সম্মেলনটাকে শেষ? তা বলতে পারবো না। ভদ্রমহিলা সাংবাদিকদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ওকে, আপনাদের আর কি কোনো প্রশ্ন আছে? তাদের একজন বলল, জি আছে, একটা দুইটা। ঠিক আছে, তাড়াতাড়ি শেষ করে ফেলুন। একজন সাংবাদিক আমাদের জিজ্ঞাসা করলো, তোমরা কি প্রশাসন থেকে ঠিকমতো সহযোগিতা পেয়েছো? কাউসার বলল, মনে হয় পাইছি। রঞ্জু বলল, আসলে ব্যাপারটা অনেক জটিল। এখানে যারা জড়িত তারা বিদেশি নাগরিক, শুধু তাই না, গুরুত্বপূর্ণ দেশেরও নাগরিক। তাছাড়া আগ্নেয়াস্ত্র। আমি আবার পেরে চিমটি কাটলাম। রঞ্জু তখন শর্টকাটে উত্তর দিল, জি পেয়েছি। কুসুম বলল, এখনও তাদের কাছে তো কোনো সহযোগিতা চাইনি। আমি বললাম, শুধু পুলিশের 999-এ ফোন করেছিলাম, তার সাথে সাথে তারা এখানে পুলিশ পাঠিয়েছে। বদরুল প্রশ্নটা বুঝলো না, কিন্তু কয়েকবার মাথা নাড়ল। সাংবাদিকরা এবারে প্রশ্ন করলো, মনে হচ্ছে তোমাদের এখন পর্যন্ত প্রশাসনের সাহায্য দরকার হয়নি, এখন কি দরকার আছে? অন্য কেউ কিছু বলার আগে কুসুম সবার আগে একটা কথা বলল। এত সুন্দর করে বলল যে আমরা বেকুব হয়ে গেলাম। সে যে এত সুন্দর করে কথা বলতে পারে আমরা সেটা কল্পনা করিনি। কুসুম বলল, আমাদের গ্রামটা খুব সুন্দর গ্রাম। আমরা যারা এই গ্রামে থাকি আমাদের জন্য এটা খুবই প্রিয় একটা গ্রাম। এই গ্রামে হয়তো অনেক কিছু নাই, কিন্তু আমি মোটেও সেটা নিয়ে কথা বলতে আসিনি। আমি আমাদের গ্রামের নাম নিয়ে কথা বলতে চাই। আমাদের গ্রামটার নাম চ্যাঙ্গাপুতা। চ্যাঙ্গাপুতা কি কোনো একটা নাম হলো? এটা শুনলেই কেন যেন মনে হয় খারাপ একটা গালি। শুধু তাই না, চ্যাঙ্গা নামটা এসেছে চানখা নামের একটা ডাকাতের কাছ থেকে। আমাদের গ্রাম কেন একটা ডাকাতের নামে হবে? এত সুন্দর একটা গ্রাম কেন এরকম খারাপ নামে থাকবে? আমি আমাদের গ্রামের একটা সুন্দর নাম চাই। কুসুম এতটুকু বলতেই যারা হাজির ছিল তারা সব হাত তালিয়ে চিৎকার করতে লাগলো এবং বলতে লাগলো, সুন্দর নাম চাই, সুন্দর নাম চাই। কুসুমের কথা তখনও শেষ হয়নি। সে হাত তুলে সবাইকে থামিয়ে দেয় এবং আবার বলতে শুরু করে, আসলে আমি এই গ্রামের জন্য খুব সুন্দর একটা নাম পেয়েছি। এই যে আমাদের সামনে 3 কলসি সোনার মোহর আছে, সেই সোনার মোহর রক্ষা করার জন্য চানখা একটা ডাকাত, সে মেঘবতী নামের আমার বয়সী একটা মেয়েকে বলি দিয়েছে। তারপর মন্দিরের নিচে পুঁতে রেখেছে। মাটির নিচে আমরা সে মেয়েটির কঙ্কালও দেখেছি, দেখে আমাদের খুব কষ্ট হয়েছে। মেঘবতী যক্ষিণী হয়ে শত শত বছর এই সোনার কলসি পাহারা দিয়েছে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। এই সোনার কলসি এখন আমাদের সামনে আছে। আমাদের সবার প্রথমে মেঘবতীর শরীরে যেটুকু অবশিষ্ট আছে সেটাকে আমরা অনেক সম্মান আর ভালোবাসাতে কবর দিতে চাই এবং আমাদের গ্রামের নাম দিতে চাই মেঘবতী। কুসুম সুন্দর করে বলল যে আমাদের চোখে পানি এসে গেল। আমরা চিৎকার করে বললাম, মেঘবতী, মেঘবতী, মেঘবতী। গ্রামের মানুষও চিৎকার করতে লাগলো, মেঘবতী, মেঘবতী, মেঘবতী। তখন ডিসি ভদ্রমহিলা কুসুমের মাথায় হাত রেখে বললেন, মা, তুমি শাড়ি পরে একটু বড় বড় ভাব দেখাচ্ছ, কিন্তু বোঝাই যাচ্ছে তুমি একটা বাচ্চা মেয়ে। কোন ক্লাসে পড়ো তুমি মা? আমি ক্লাস 7-এ পড়ি। কি আশ্চর্য, আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন এত স্পষ্ট করে একটা বাক্য বলতে পারতাম না, আর তুমি এত সুন্দর করে এত গুছিয়ে একটা কথা বলেছ। আমি মুগ্ধ হয়েছি মা। আমি অবশ্যই মেঘবতীর বডি পার্টস সম্মান দিয়ে কবর দেওয়ার ব্যবস্থা করব, আর তুমি যেভাবে বলেছ ঠিক সেভাবেই তোমাদের গ্রামের নাম যেন মেঘবতী হয় সেই ব্যবস্থাও করব, অবশ্যই করব। আমরা সবাই আনন্দে চিৎকার করতে লাগলাম। ডিসি মহিলা হাত তুলে সবাইকে থামালেন। তারপর দাঁড়ানো সাংবাদিক এবং গ্রামের মানুষের দিকে তাকিয়ে বললেন, আপনারা সবাই জানেন এখানে খুবই আশ্চর্য একটা ঘটনা ঘটেছে। এটা নিয়ে কিছু করা বাকি আছে এবং আমরা সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাব। এই বাচ্চাগুলো সারা রাত একটা ক্রাইসিসের ভেতর দিয়ে গেছে, তাদের রেস্ট নেওয়া দরকার, সিকিউরিটিরও ব্যাপার আছে। আমি শুধু আপনাদের একটা ছোট্ট ঘোষণা দিয়ে যাচ্ছি। ডিসি মহিলা একটু থামলেন, সোনার মোহর ভরা 3টা কলসির দিকে তাকালেন, তারপর আমাদের দিকে তাকালেন, তারপর বললেন, এই সোনার মোহর সরকার কিভাবে কি করবে এখনও জানি না, সেগুলো তাদের হাতেই থাকুক।
আপাতত আমি নিজের দায়িত্বে এই বাচ্চাগুলো সবাইকে সুভিনিয়র হিসেবে একটা করে সোনার মোহর দিয়ে দিই। সবাই বিকট আনন্দে চিৎকার করতে লাগলো এবং কাউসারের গলা উঠলো সবার ওপরে। ঘটনাটা এভাবেই শেষ হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু এভাবে শেষ হলো না। সোনার মোহরটা হাতে নিয়ে আমরা লঞ্চ থেকে ঘাটে নামছি এবং তখন একটা ট্রলারের শব্দ শুনতে পেলাম। লঞ্চটার পাশেই ট্রলারটা থামলো এবং তাকিয়ে দেখি ট্রলারে জালু মামা, তার পেছনে আম্মু আপু, তার পেছনে রঞ্জুর আম্মু। ট্রলার থামার পর সবাই নেমে এলো। রঞ্জুর আম্মু ছুটে গিয়ে রঞ্জুকে বুকে জড়িয়ে ভাঙা ভাঙা গলায় বলল, বাবা তুই ঠিক আছিস, বাবা ঠিক আছিস? রঞ্জু কী বললো শুনতে পেলাম না, কারণ ততক্ষণে আম্মু আমার কাছে এসে খপ করে কান ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল, বড় মাস্তান হয়েছিস না? ডাকাতের সাথে মারপিট করা শিখেছিস? বাসায় আয় বাসায়, যদি এই জন্মে তোকে আর কোনো দিন আমি ঘর থেকে বের হতে দিয়েছি অপু। তখন যেটা কখনো ঘটেনি সেইটা ঘটল। আপু ছুটে এসে আম্মুকে ধাক্কা দিয়ে সরিয়ে আমাকে উদ্ধার করলো। আম্মুকে বলল, ছি ছি আম্মু, কী করছো তুমি সবার সামনে? ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। সাংবাদিকরা ঘ্যাচ ঘ্যাচ করে একটা ছবি তুলে নিয়েছে। শুধু তাই না, পরের দিন পত্রিকায় সবার হাসি মুখে ছবি ছাপা হলো, শুধু আমার ছবিটায় আম্মু আমার কাম ধরে রেখেছে সেই ছবিটা ছাপা হলো। উফ, কি বেজ্জতি। ছবির নিচে অবশ্য সন্তানের জন্যে মায়ের উৎকণ্ঠা, স্নেহের বহিঃপ্রকাশ নামক ভালো ভালো কথা লেখা আছে, কিন্তু এসব লেখা কয়জন পড়ে? সবাই তো আমার ছবিটায় দেখবে। কি বেজ্জতি। এই পর্বে শেষ করে দিই না, আর বড় না করি, এটাই অন্তিম পর্ব হোক। আমমালা। যখন একটা বিশেষ ঘটনার ভেতর দিয়ে আপুর সাথে আমার নতুন একটা সম্পর্ক তৈরি হলো। পরীক্ষা শেষ হওয়ার পরই আশেপাশে যত বাচ্চা কাচ্চা আছে সবাইকে নিয়ে আমরা বসেছিলাম কিভাবে আনন্দ করা যায় সেটা আলোচনা করতে। আজকেও সব বাচ্চা কাচ্চা একত্র হয়ে গেছে, তবে কী জন্যে এসেছে তারা এখনও জানে না। আপু সবাইকে ডেকেছে তাই জন্য। যখন সবাই একত্র হয়েছে, আপু একটা ব্যাগ নিয়ে হাজির হলো। তারপর সবার দিকে এক নজর তাকে জিজ্ঞাসা করলো, সবাই এসেছিস? সবাই মাথা নাড়ল, কেউ কেউ মুখেও বলল, হ্যাঁ এসেছি। আপু বলল, কেন তোদের সবাইকে ডাকা হয়েছে জানিস? সবাই মাথা নাড়ল, না জানি না। আপু বলল, তোদের মনে আছে রঞ্জু আর অপু যখন চ্যাঙ্গাপুতে অভিযানে যাচ্ছিল তখন আমি তোদের সাথে বাজি ধরেছিলাম তারা দুদিনের বেশি টিকতে পারবে না? সবারই কথাটা মনে আছে, তাই সবাই মাথা নাড়ল। এবারে আমি একটু অস্বস্তি বোধ করতে লাগলাম। আপুর নিচে থেকে কথাটা কেন মনে করিয়ে দিচ্ছে, ব্যাপারটা কি? আপু বলল, আমি বাজি রেখেছিলাম রঞ্জু আর অপু যদি 2 দিনের বেশি থাকতে পারে তাহলে আমি মাথা নাড়া করে ফেলবো। এই কথাটা তোদের কারো মনে আছে? এবারে অনেকে সোজা হয়ে বসলো। কখনোই কেউ নিজে থেকে নিজের অপদস্থ হওয়ার কথা আলোচনা করে না আর কি। মনে আছে, সবাই স্বীকার করলো। আপু বলল, তোরা সবাই জানিস আমি সেই বাজিতে হেরে গেছি। অপু আর রঞ্জু পুরো 1 সপ্তাহ শুধু চ্যাঙ্গাপদায় ছিলই না, তারা সেখানে একটা বিশাল অ্যাডভেঞ্চার করেছে। সেসব পত্রিকায় ছাপাও হয়েছে, টেলিভিশনে নিউজও হয়েছে। সেটা দেখার জন্য সারা দেশ থেকে লোকও যাচ্ছে সেখানে। আপু এবার থামলো, সবাই নিঃশ্বাসটা বন্ধ করে রেখেছে। আপু বলল, আমি বাজিতে ঘোষণা করেছিলাম আমি যদি হেরে যাই তাহলে আমি মাথা নাড়া করে ফেলবো। আমি তোদের সবাইকে মাথা নাড়া করার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডেকেছি। তারপর সবাই একসাথে কথা বলতে থাকে, সত্যি মাথা নাড়া করে ফেলবে? আসলেই? কি বলছেটা কি? এটা তো ঠাট্টা ছিল, মেয়েরা কখনো মাথা নাড়া করে নাকি? ইত্যাদি ইত্যাদি। আপু কোনো কথা না বলে ব্যাগটা খুললো, সেখান থেকে খবরের কাগজ বের করে মেঝেতে বিছালো, তারপর সেখানে আসন গেড়ে বসলো। তারপর ব্যাগ খুলে একটা বড় কাঁচি বের করে আমার দিকে এগিয়ে বলল, নে অপু শুরু কর। আমি তো রীতিমতো থতমতো খেয়ে গেলাম। কথাটা সত্যি, মানে আমরা বাজি ধরেছিলাম এবং বাজিতে হেরে গেলে মাথা নাড়া করে ফেলবো সেটাও ঠিক করেছিলাম, কিন্তু এটা তো একটা কথার কথা ছিল। সত্যি সত্যি আপু মাথা নাড়া করে ফেলতে কাঁচি নিয়ে চলে আসবে এটা তো আমি কল্পনাও করিনি। আমি বললাম, আপু তোমার মাথা নাড়া করতে হবে না, 100 বার করতে হবে। কেন হবে না? ওয়ার্ড ইজ ওয়ার্ড। নে কাটা শুরু কর। না আপু, কাট বলছি। না আপু তোমার চুল কাটতে হবে না, মাথা নাড়া করতে হবে না আপু প্লিজ। আমার কি করতে হবে আর কি করতে হবে না সেটা তোর কাছ থেকে উপদেশ নিব না আমি। কাটতে বলছি তুই কাটবি। আপু বাজিটা তো আমার সাথে ছিল না, আমি বলছি বাজির শর্ত মানতে হবে না। তুমি যে চুল কেটে মাথা নাড়া করতে চাইছো সেটাই যথেষ্ট। এবারে রঞ্জু আমাকে সাহায্য করতে এগিয়ে এলো, বলল, আপু সেটা যথেষ্ট থেকেও বেশি যথেষ্ট, তোমার চুল কাটতে হবে না।
অন্যরাও বলতে শুরু করলো, না আপু কাটতে হবে না, তোমার এত সুন্দর চুল তুমি কাটতে চাও কেন? সবাই তোমাকে দেখে হাসবে আপু, আবার চুল উঠতে তো তুমি বুড়া হয়ে যাবে। অপু আর রঞ্জু তো বলেছে তোমাকে মাথা নাড়া করতে হবে না। এই বাজিটা একটা ঠাট্টা ছিল আপু, সবাই জানে আসলে কাউকে নাড়া করতে হবে না। এটাতে চলো সবাই আইসক্রিম খেয়ে আসি। এত সব কথা শোনার পরও আপুর আর মন গলল না। আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, আপু তুমি কেন আমার বিপদটা টের পাচ্ছ না? তোর আবার কিসের বিপদ? তুমি যদি সত্যি মাথা নাড়া করে ফেলো, আব্বু আম্মু চাচু খালা সবাই আমাকে দোষ দিবে। সবাই বলবে আমার জন্য এত সুন্দর চুল কাটা গেছে, সবাই আমাকে গালি শুনতে হবে, বকা খেতে হবে। সবাই ভাববে আমি হচ্ছি ভিলেন, আমি হচ্ছি খারাপ মানুষ। আপু বলল, তুই তাহলে চুল কাটবি না? না না, মরে গেলেও না। ঠিক আছে তাহলে। তারপরেই নিজের চুলের একটা গোছা উপরে তুলে ঘ্যাচ করে সেটা কেটে ফেললো। আমি ছুটে গিয়ে তাকে থামাতে পারলাম না। ততক্ষণে দেরি হয়ে গেছে, সবাই আর্তনাদ করে উঠল। আপু আর্তনাদ শুনে একটুও কাতর হলো না, আরেকটা চুলের গোছা তুলে ঘ্যাচ করে সেটাও কেটে ফেললো। তারপর একটা, তারপর আরেকটা। আমরা অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। দেখতে দেখতে আপু তার মাথার চুল কেটে নাড়া হয়ে গেল। যাই হোক, কাঁচি দিয়ে নিজের চুল কেটে মাথা নাড়া হওয়া যায় না। সব চুল কাটার পর তাকে এমন বিদঘুটে লাগতে লাগলো এবং সেখান থেকে আগাছার মতো খোঁচা খোঁচা চুল বের হয়ে আছে। চুল কাটার পর আম্মু যখন আপুকে দেখলেন তখন তার হার্ট অ্যাটাকের মতো অবস্থা হলো। আপু মুখ হাসি হাসি করে বললেন, আম্মু প্লিজ রাগ হও না, অপুর সাথে বাজি ধরেছিলাম তো তাই কেটে ফেললাম। অপুর কোনো দোষ নাই, সে অবশ্য আমাকে কাটতে দিতে চাচ্ছিল না। আম্মু কপালে থাবা দিয়ে বলল, তাহলে কেন কাটলি? নিজের সাথে নিজের কথা দেওয়ার একটা ব্যাপার আছে আম্মু, কথা দিয়ে কথা না রাখলে সারাটা জীবন আমার নিজেকে গিলটি লাগতো। আম্মু চিৎকার করে বলল, তা তোর এখন কেমন লাগছে? অনেক হালকা লাগছে আম্মু। আম্মু খপ করে আপুর কান ধরে ঝাঁকুনি দিলেন, তারপর বললেন, তুই আমার সাথে ইয়ার কি করছিস? ইয়ার কি? আপু হিহি করে হেসে বলল, তোমার সাথে ইয়ার কি না করে কার সাথে ইয়ার কি করবো আম্মু? যাই হোক, আম্মু তখন আপুকে ধরে মেয়েদের একটা পার্লারে নিয়ে গেলেন এবং সেখানে মাথাটা নিখুঁতভাবে নাড়া করিয়ে আনলেন। আপু নাকি সেখানে পার্লারের মেয়েদের কাছে গর্ব করে বলে এসেছে সে কেন মাথা নাড়া করেছে। বিষয়টা ব্যাখ্যা করতে অবশ্য ঝামেলা হয়নি, আমাদের চ্যাঙ্গাপুটারের ঘটনাটা কম বেশি সবাই জানে। পার্লারের মেয়েরা আপুকে অনুরোধ করছিল সোনার মোহরটা তাদেরকে এনে একটু দেখাতে। তারা শুধু সোনার মোহর গল্পেই পড়েছে, বাস্তবে কেমন দেখতে সেটা অবশ্য দেখেনি। প্রথম 2 দিন আপুকে দেখে আমরা চমকে উঠতাম, তৃতীয় দিন মোটামুটি অভ্যস্ত হয়ে গেলাম, চতুর্থ দিন থেকে আপুকে ন্যাড়া অবস্থায় দেখতে বেশ ভালো লাগছে। মাথা নাড়া করার বিষয়টা নিয়ে আপুর কোনো জ্বালা যন্ত্রণা নাই, বরঞ্চ বেশ খানিকটা গর্বই আছে। একদিন শুনলাম আপু তার কোনো একটা বান্ধবীর সাথে ফোনে কথা বলছে এবং সেখানে বলছে, হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই জানিস আমি মাথা নাড়া করেছি। না রে না, মাথায় খুশকি হয় নাই, কোনো মেডিকেল ইস্যু? না না সেটাও না, আরে আমি মাথা নাড়া করেছি অন্য কারণে। আমার ছোট ভাই, ওর সাথে বাজি ধরেছিলাম, সে ওই যে গ্রামে গেল না, 2 দিনও থাকতে পারবে না, সেখানে সে থেকে এসেছে। তা শুধু কি তাই বল, এমন বিশাল ঘটনা ঘটিয়েছে, শুধু অসম্ভব না, সেটা অবিশ্বাস্য। আমি আমার ছোটো ভাই কাকে কখনো গুরুত্ব দিইনি জানিস, কিন্তু এখন বুঝতে পারছি সে শুধু বুদ্ধিমান না, সে সাহসী, সে সিম্প্যাথেটিক এবং ম্যাচিউর, ভিতরে একটা লিডারশিপ কোয়ালিটিও আছে। এক কথায় অসাধারণ রে। আপু আমার নামে এমনভাবে কথা বলছিল যে আমার নিজেরই একটু লজ্জা লজ্জা লাগছিল, বেশিক্ষণ সহ্য করতে পারিনি, তাই সরে এসেছি। বাসায় আপুকে জানতাম সে আমার 1 নম্বর শত্রু, কিন্তু এখন আপু অন্যরকম। সেদিন আমার জন্য একটা বই কিনে এনেছে, আমার হাতে দিয়ে বলেছে, নে অপু পড়, তোর ভালো লাগবে। পড়া শুরু করেছি, অসাধারণ বই, প্রতি পৃষ্ঠা একটা করে মার্ডার, ঠিক যেরকম বই আমার প্রিয়। আমি মানুষটা কীরকম আপু শেষ পর্যন্ত মনে হয় বুঝে গেছে। চ্যাঙ্গাপোতা অভিযানের এটা মনে হয় আরেকটা বড় ঘটনা, ভুল বললাম, সরি, মেঘবতী অভিযানের আরেকটা বড় ঘটনা। জ্ঞানের সাগর রঞ্জু আগের মতোই আছে, তার ভাবভঙ্গি দেখে দুশ্চিন্তা হয়, মনে হয় সে জ্ঞানের সাগর থেকে মহাসাগর হয়ে যাবে। কুসুম ভালোই আছে, তার ওপর দেয়া কারফিউ একটু শিথিল করা হয়েছে কিন্তু পুরোপুরি উঠেনি। কাউসার শেষ পর্যন্ত একটা দামি স্মার্টফোন কিনেছে, তার মানে মনে হয় কাউসারের যতটুকু লেখাপড়া ছিল সেটাও বদলায় যাবে। বদরুল তার স্মার্টফোনটা হাতে পায় নাই, পুলিশ মামলার প্রমাণ হিসেবে রেখে দিয়েছে, ভালোই হয়েছে অবশ্য। আর আমি মনে হয় ভালোই আছি। অ্যাডভেঞ্চার মেঘবতী এখানেই শেষ।
ভালো লেগেছে গল্পটা, লাস্টের দিকেও ভালো লেগেছে। আশা করি অন্তিম পর্বটা আপনাদের ভালো লেগেছে। নাড়া করার ব্যাপারটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আপনারা বাজি ধরে নাড়া না করলেও নিজেকে একটু হালকা রাখতে নাড়া করতেই পারেন, ভালোই লাগবে।